কথা, আমাদের তো এখনই রাজপ্রাসাদে যাওয়া উচিত। আমরা তো যাবোই ময়না। আমি আমার শালপাতার বাঁশিটা নিয়ে যাব। নতুন রাজপুত্রকে আমি খুব মিষ্টি একটা সুর শুনিয়ে আসবো। আর আমি 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 নিয়ে যাব আমাদের দোকানে সবচেয়ে সবচেয়ে সেরা ক্ষীরের সন্দেশ। ছোটনকেও সাথে নেব। ওরে মীরা, তুমি আর ময়না ভালো শাড়ি পরে নাও। আমরা সবাই মিলে আজ রাজপ্রাসাদে গিয়ে উৎসবে মাতবো। চারুলতার কক্ষ। পিতা মহারাজ, আপনি এত তাড়াতাড়ি চলে এলেন? আমি কি আর আসতে দেরি করতে পারি অরুণ? তুমি কি পাগল হয়ে গেলে গো? সকালবেলা আমি পেট ভরে মুড়ি আর দুধ খেয়েছি, এখন আবার এক থালা ফল আমি খেতে পারবো না। আমার পেটের উপর রাখুন, পেটের উপর রাখুন। রাজেশ খুব সাবধানে নিজের হাতটা জেসমিনের পেটের উপর রাখলেন। হঠাৎ তার হাতের তালুতে খুব মধুপুর রাজ্যের তাঁতিপল্লী, রূপমঞ্জুরি এবং মধুবালার ঘর। তাঁতিমাসি দৌড়ে ঘরে ঢুকলেন, তার মুখে এক গাল হাসি। রূপমঞ্জুরি, আরে ও মধুবালা, তোরা সব কাজ বাদ দে। আমাদের চারু মায়ের কোল আলো করে রাজপুত্র এসেছে। পুরো রাজ্যে এখন খুশির বন্যা। রূপমঞ্জুরি অবাক হয়ে তাঁতিমাসির দিকে তাকালো, তার দু চোখ দিয়ে অঝরে জল পড়তে শুরু করলো। মাসি, তুমি সত্যি বলছো চারুলতা মা হয়েছে? বিধাতা এতদিনে আমাদের প্রার্থনা শুনেছেন। আমার যে কি আনন্দ হচ্ছে না রূপমঞ্জুরি, আমার চারু মায়ের কোনো কষ্ট হয়নি তো মাসি? বাচ্চা একদম সুস্থ আছে তো? একদম সুস্থ আছে মধুবালা। বাচ্চার গলার আওয়াজ নাকি পুরো রাজপ্রাসাদ কাঁপিয়ে দিয়েছে। তোরা যে লাল রেশমের জামাটা বুনেছিলি, আজ নিশ্চয় আমাদের নতুন রাজপুত্র সেই জামা গায়ে দিয়ে ঘুমোবে। মাসি, আমি এক সময় এই চারুলতার বড় ক্ষতি করতে চেয়েছিলাম, আর আজ ওর সুখের খবর শুনে আমার মনে হচ্ছে আমি যেন স্বর্গের শান্তি পেয়ে গেলাম। আমরা তো আর রাজপ্রাসাদে যেতে পারবো না মাসি, তুমি শুধু আমাদের হয়ে চারুলতাকে আমাদের আশীর্বাদটুকু পৌঁছে দিও। বলো, রত্নগড়ের দুজন অপরাধী তাদের চোখের জল দিয়ে নতুন রাজপুত্রের দীর্ঘায়ু কামনা করেছে। তোরা আর অপরাধী নেই রে রূপমঞ্জুরি, তোরা এই রাজ্যের আপন মানুষ। আমি কাল সকালেই তোদের আশীর্বাদ চারু মায়ের কাছে পৌঁছে দেব, আর তোরা শুধু প্রাণ ভরে আনন্দ কর। মধুপুর রাজ্যের প্রধান হাট, ভ্যাবলা এবং ক্যাবলার মিষ্টির দোকান। হাটের সাধারণ মানুষ দোকানের সামনে ভিড় করে আছে। ভাই সাহেব, আজ আমাদের চারু দিদির রাজপুত্র হওয়ার খুশিতে এই ভ্যাবলার দোকানে সব মিষ্টি বিনে পয়সায় তোরা পেট ভরে খাও, আর আমাদের নতুন রাজপুত্রকে আশীর্বাদ করো। ভ্যাবলা, তুই একা কেন মিষ্টি দিবি ভাই? আমার দোকানে সব ছানার মিষ্টিও আজ আমি সাধারণ মানুষকে খাইয়ে দেব। চারু মায়ের মতো যুবরানী তো এই মধুপুর রাজ্যে আর কখনো পায়নি রে। ক্যাবলা তার শালপাতার বাঁশিটা বের করে খুব জোরে একটা আনন্দের সুর ধরলো। নিতাই জাটা, আজ তো হাটে কারোর কোনো কষ্ট নেই জাটা, সবাই শুধু হাসছে। এই হাসিটাই তো চারু দিদি দেখতে চেয়েছিল রে ছোটন। তুই সবাইকে দুটো করে আরোগ্য সন্দেশ দিয়ে দে। আজ রাতে সবার জন্য খুব ভালো ঘুম হয় রে। ভ্যাবলা ভাই, তোমার মতো এমন বড় মনের মানুষ আমরা আগে কখন দেখিনি গো। আমাদের আশীর্বাদ রইল চারু মায়ের রাজপুত্র যেন ঠিক তোমার আর রাজপুত্র অরুণের মতো বড় মনের মানুষ হয়। হাটের এই সাধারণ পরিবেশ যেন এক মহামিলন উৎসবে পরিণত হলো। মধুপুর রাজ্যের রাজপ্রাসাদ, চারুলতার কক্ষ। চারুলতা তার বাচ্চার দিকে তাকিয়ে হাসছে। রাজপুত্র অরুণ বাচ্চার পানে চেয়ে আছে। এমন সময় জেসমিন ও সেনাপতি রাজেশ খুব ধীর পায়ে সেখানে প্রবেশ করলো। দিদি! চারুলতা মুখ তুলে জেসমিনের দিকে তাকালো। জেসমিন, তুই এই শরীর নিয়ে এত দূরে হেঁটে এলি কেন? আমি তো কাল সকালেই তোকে খবর পাঠাতাম। জেসমিন খুব অবাক হয়ে ফুটফুটে বাচ্চাটার দিকে তাকিয়ে রইল। দিদি, ও এত সুন্দর, মনে হচ্ছে যেন একটা কাচের পুতুল শুয়ে আছে। আমি আমার ঘরে বসে আর থাকতে পারলাম না।
না দিদি। রাজপুত্র অরুণ, আপনাকে অনেক অভিনন্দন, আপনি আজ বাবা হলেন। ধন্যবাদ জেসমিন, আমি তো এখনো ঘোরের মধ্যে আছি। দেখো জেসমিন, ও কেমন তোমার দিদির মতো করে ঠোঁট বাঁকিয়ে ঘুমাচ্ছে। রাজপুত্র মশাই, ও তো বড় হয়ে একদম আপনার মতোই বীর হবে। চারু দিদি, আপনার সব কষ্ট আজ সার্থক হলো। রাজেশ ভাই, আমাদের এই আনন্দ তো এবার তোমাদের ঘরে যাওয়ার পালা। জেসমিন, তুই একটু ওকে ছুঁয়ে দেখ, দেখ ওর গালগুলো কত নরম। জেসমিন খুব সাবধানে নিজের আঙ্গুল দিয়ে বাচ্চার গালে আলতো করে ছুলো। বাচ্চার নরম স্পর্শে জেসমিনের চোখে জল চলে এলো। দিদি, ওর ছোঁয়া পেয়ে আমি নিজের বুকটার ভেতরে কেমন যেন শান্তি অনুভব করছি। আমি জানি দিদি, ও বড় হয়ে আমাদের এই দুই রাজ্যের সবচেয়ে বড় রক্ষাকর্তা হবে। ও শুধু এই রাজ্যের রক্ষাকর্তা হবে না জেসমিন, ও হবে আমার আর তোর সব থেকে আদরের ধন। তুই এখন আর কাঁদিস না, তুই শুধু নিজের শরীরের যত্ন নে। খুব তাড়াতাড়ি তো তোর ঘরও এমন খুশিতে ভরে উঠবে। রাজপুত্র অরুণ এবং রাজেশ একে অপরের দিকে তাকিয়ে হাসলেন। ঘরের ভেতরে এই সহজ, সুন্দর এবং আবেগঘন কথোপকথন রাজপ্রাসাদের আনন্দকে এক নতুন মাত্রায় পৌঁছে দিল। শুধু ভালোবাসার সম্পর্কের সুন্দর বাঁধন সৃষ্টি হলো। মধুপুর রাজ্যের রাজপ্রাসাদ, চারুলতার কক্ষ। সকালবেলা জানালা দিয়ে মিষ্টি রোদ এসে বিছানায় পড়েছে। চারুলতা বিছানায় হেলান দিয়ে বসে আছে। তার কোলের উপর নরম কাঁথায় মোড়ানো ছোট্ট একটা রাজপুত্র ঘুমোচ্ছে। রাজপুত্র অরুণ বিছানার পাশে বসে এক দৃষ্টে বাচ্চার দিকে তাকিয়ে আছে। চারু, তুমি খেয়াল করেছো ও ঘুমের ঘোরে কেমন একটু পরপর হাসছে? মনে হচ্ছে যেন কেউ ওকে খুব মজার কোনো গল্প শোনাচ্ছে। ছোট্ট বাচ্চারা তো ঘুমের ঘরে এভাবে হাসে রাজপুত্র। জয়ামা বলেছিল বাচ্চারা নাকি স্বপ্ন দেখে এভাবে একা একাই হাসে। ও নিশ্চয়ই স্বপ্ন দেখছে যে ও বড় হয়ে গেছে আর আমার সাথে ঘোড়ায় চড়ে পুরো রাজ্য ঘুরে বেড়াচ্ছে, তাই খুশিতে হাসছে। আপনি সবকিছুর মধ্যে শুধু নিজের কথা ভাবেন। এই এতটুকু বাচ্চাও কি ঘোড়া চড়া কি বুঝবে? ও নিশ্চয়ই স্বপ্নে দেখেছে যে আমি ওকে সুন্দর করে ঘুম পাড়ানি গান শোনাচ্ছি। তুমি যাই বলো চারু, ও যখন হাসে তখন ওর গালের টোলটা কিন্তু একদম আমার মতো হয়। তুমি ভালো করে তাকিয়ে দেখো। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, আমি শুধু দেখছি আমার ছেলেটা ঠিক আমার মতোই শান্ত হয়ে ঘুমাচ্ছে। আপনার মতো হলে তো এতক্ষণ হাত পা ছুড়ে পুরো ঘর মাথা তুলে নিত। চারু, তুমি কিন্তু এবার বেশি বলছো। আমি কি খুব অশান্ত নাকি? আমি তো কতক্ষণ ধরে একদম চুপচাপ বসে ওর ঘুম দেখছি, আর তাই ইচ্ছে করছে ওকে কোলে নিয়ে সারাদিন বসে থাকি। কিন্তু ও যদি জেগে গিয়ে কেঁদে ওঠে, সেই ভয়ে আমি ওকে ছুঁতেও সাহস পাচ্ছি না। আপনি সত্যি খুব ভীতু রাজপুত্র। নিজের ছেলেকে কোলে নিতে আবার কেউ ভয় পায় নাকি? ও তো আপনার গন্ধ পেলে আরো শান্ত হয়ে যাবে। আপনি হাত বাড়ান, আমি ওকে আপনার কোলে দিচ্ছি। না না চারু, এখন থাক। ও খুব শান্তিতে ঘুমাচ্ছে। ওর ঘুম ভেঙে গেলে তোমার আবার কষ্ট হবে। তুমি বরং ওকে বুকে জড়িয়ে রাখো। আমি এভাবেই বসে বসে তোমাদের দুজনকে দেখছি। আমার কাছে এটাই এখন পৃথিবীর সবথেকে সুন্দর দৃশ্য। মধুপুর রাজপ্রাসাদের প্রধান ফটক মহারাজ অম্বিকা প্রসাদের রথ এসে থামলো। রথ থেকে মহারাজ অম্বিকা প্রসাদ খুব দ্রুত পায়ে নেমে এলো। তার চোখে মুখে প্রবল উত্তেজনা আর আনন্দ। মহারাজ মধুরাজের আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিল। মধুরাজা ভাই, কোথায় আমার নাতি? আমি খবর পাওয়ার পর এক মুহূর্ত আর রাজপ্রাসাদে বসে থাকতে পারিনি। সারা রাত রথ ছুটিয়ে চলে এসেছি। আসুন অম্বিকা প্রসাদ ভাই, আমরা তো জানতামই আপনি খবর পেলে আর এক দণ্ড দেরি করবেন না। আপনার নাতি তো চারু মায়ের ঘরে খুব শান্তিতে ঘুমাচ্ছে। মহারাজ, আপনার মুখটা তো আনন্দে একদম উজ্জ্বল হয়ে গেছে। আপনি ভেতরে চলুন। চারুমা আর রাজপুত্র অরুণ তো আপনার জন্যই পথে বসে আছে। যোগু ভাই, আমার যে আজ কি আনন্দ হচ্ছে তা আমি কাউকে বোঝাতে পারবো না। আমি হেম মধুরাজ্য থেকে আসার সময় সাধারণ মানুষদের উৎসব করতে দেখেছি। এই ছেলে শুধু আমাদের রাজ পরিবারের নয়, এই ছেলে পুরো দুই রাজ্যের চোখের মণি। আমি এখন চারুর ঘরে যাব। আপনি আগে একটু বিশ্রাম নিন ভাই,
সারা রাত যাত্রা করে এসেছেন, একটু বিশ্রাম নিয়ে না হয় নাতির কাছে যাবেন। বিশ্রাম? আমার আর কোনো ক্লান্তি নেই মধু রাজা ভাই। নাতির মুখ না দেখা পর্যন্ত আমার চোখে কোনো ঘুম আসবে না। আপনারা আমাকে তাড়াতাড়ি চারুর ঘরে নিয়ে চলুন। মধুপুর রাজ্যের রাজপ্রাসাদ, জেসমিনের কক্ষ। সেনাপতি রাজেশ একটা বাটিতে করে কিছু ফল কেটে নিয়ে এলো। জেসমিন, তুমি সকাল থেকে শুধু জানালার দিকে তাকিয়ে আছো কেন? এই ফলগুলো খেয়ে নাও। চারু দিদি বলে দিয়েছে তোমাকে একদম খালি পেটে থাকা চলবে না। আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে না রাজেশ বাবু। আমি শুধু চারু দিদির ছেলের কথা ভাবছি। কাল যখন ওকে দেখলাম আমি তো ওর দিক থেকে চোখে ফেরাতে পারছিলাম না। তোমাকেও চোখ ফেরাতে হবে না। আর তো মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপর আমাদের ঘরেও এমন একটা ফুটফুটে পুতুল চলে আসবে। তখন তুমি সারাদিন তাকে নিয়ে সময় পার করতে পারবে। রাজেশ বাবু, আপনি একটু এদিকে আসুন তো, তাড়াতাড়ি আসুন। রাজেশ খুব ঘাবড়ে গিয়ে জেসমিনের পাশে এসে দাঁড়ালো। কি হলো জেসমিন? তোমার কি কোথাও ব্যথা করছে? তুমি হঠাৎ এমন করে ডাকলে কেন? আমার ব্যথা করছে না রাজেশ বাবু। আপনি আপনার ডান হাতটা আমার পেটের উপর রাখুন, পেটের উপর রাখুন। রাজেশ খুব সাবধানে নিজের হাতটা জেসমিনের পেটের উপর রাখলেন। হঠাৎ তার হাতের তালুতে খুব ছোট্ট আর নরম একটা ধাক্কা লাগলো। রাজেশ অবাক হয়ে চোখ বড় বড় করে তাকালেন। জেসমিন, এ তো মনে হচ্ছে কেউ ভেতর থেকে আমাকে লাথি মারলো। লাথি নয় রাজেশ বাবু, আমাদের সন্তান আমাদের জানান দিচ্ছে যে সে খুব তাড়াতাড়ি আমাদের কাছে আসতে চলেছে। কাল চারু দিদির ছেলেকে দেখার পর থেকে তো মনে হয় ভেতরে আর থাকতেই চাইছে না। আমার তো বিশ্বাসই হচ্ছে না জেসমিন, এতটুকু একটা মানুষের এত জোর। আমার হাতের উপর একদম স্পষ্ট একটা ধাক্কা লাগলো। আমি কি আবার হাত রাখবো? আপনি সারাদিন হাত রেখেই বসে থাকুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তার আগে আমাকে ফলের বাটিটা দিন। ও লাথি মারছে কারণ ওর বড্ড খিদে পেয়েছে। রাজেশ হাসি মুখে দ্রুত ফলের বাটিটা জেসমিনের হাতে দিয়ে দিল। ভ্যাবলা একটা মাটির থালায় করে কিছু আপেল আর বেদানা নিয়ে মীরার সামনে এসে দাঁড়ালো। মীরা, এই ফলগুলো একদম চুপচাপ খেয়ে নাও। আমি হাট থেকে সবচেয়ে ভালো ফলগুলো বেছে নিয়ে এসেছি। তুমি কি পাগল হয়ে গেলে গো? সকালবেলা আমি পেট ভরে মুড়ি আর দুধ খেয়েছি, এখন আবার এক থালা ফল আমি খেতে পারবো না। তুমি রেখে দাও। আমি 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 একদম রেখে দেবো না মীরা। তুমি তুমি বুঝতে পারছো না কেন? কাল চারু দিদির রাজপুত্রকে দেখলাম কেমন নাদুস নুদুস হয়েছে গো। তুমি যদি এখন থেকে বেশি করে না খাও তাহলে তোমার রসগোল্লা তো একদম রোগা হয়ে যাবে গো। তুমি আবার সেই রসগোল্লা শুরু করলে? আমি তোমাকে বলেছি না আমি আমার ছেলের নাম রসগোল্লা রাখবো না। আর আমি তো এখন অসুস্থ নই যে আমাকে সারাদিন শুধু খেতে হবে। এমন সময় ক্যাবলা এক গ্লাস গরম দুধ নিয়ে ময়নার কাছে এলো। মায়না, তুমি এই দুধটুকু এক নিঃশ্বাসে খেয়ে ফেলো। আমি নিজের হাতে উনুনে জাল দিয়েছি, একদম খাঁটি দুধ গো। তোমরা দুই ভাই মিলে কি শুরু করেছো বলো তো? আমাদের কি পাগল করে ছাড়বে? ক্যাবলা, আমি দুধ খাবো না, আমার দুধ একদম ভালো লাগে না। ভালো না লাগলে খেতে হবে না। চারু দিদি রোজ দুধ খেত, তাই বলেই তো এত সুন্দর একটা রাজপুত্র হলো। তুমি দুধ না খেলে আমাদের সুর বাঁশি বাজবে কি করে? ওর গায়ে তো কোনো জোরই থাকবে না গো। মীরা, তুই তোর বরকে কিছু বলছিস না কেন? এরা দুজন কাল থেকে আমাদের একদম অতিষ্ঠ করে তুলেছে। আমি আর কি বলবো ময়না, এরা তো কাল থেকে শুধু বাচ্চা বাচ্চা করে পাগল হয়ে যাচ্ছে। ভাবলা, তুমি ফলগুলো রেখে দাও, আমি পরে খেয়ে নেব। না মীরা, আমি নিজের হাতে তোমাকে ফল খাইয়ে দেবো। হাটের কাজ পরে হবে, আগে তোমার যত্ন। ঠিক বলেছিস ভাবলা, আমিও ময়নাকে নিজের হাতে দুধ খাইয়ে দেবো। মীরা আর ময়না বিরক্ত হলেও মনে মনে ভীষণ আনন্দ পেল। ভ্যাবলা আর ক্যাবলার এই মিষ্টি পাগলামি তাদের সংসারটাকে আনন্দে ভরিয়ে দিল। চারুলতার কক্ষ। পিতা মহারাজ, আপনি এত তাড়াতাড়ি চলে এলেন? আমি কি আর আসতে দেরি করতে পারি অরুণ? চারুমা, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি পিতা মহারাজ, আপনি আসুন, এখানে বসুন। মহারাজ অম্বিকা প্রসাদ
এক দৃষ্টে বাচ্চাটিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে আনন্দের জল পড়তে লাগলো। মহারাজ অম্বিকা প্রসাদ খুব সাবধানে কাঁথা সমেত নিজের কোলে তুলে নিলেন। তুই দেখেছিস আমার নাতি একদম আমার হাতের মধ্যে শান্ত হয়ে আছে, ওর কপালটা একদম তোর মতো চওড়া। তুই যখন এমন ছোট ছিলি তখন আমি তোকে এভাবে কোলে নিয়ে বসে থাকতাম। আজ আমার নাতিকে কোলে নিয়ে আমার জীবনের সব দুঃখ দূর হয়ে গেল। পিতা মহারাজ, ও আপনার আশীর্বাদেই বড় হবে। আপনি ওকে কোলে নিয়ে যে শান্তি পাচ্ছেন, কাল থেকে কোলে নিয়ে আমারও ঠিক এরকমটাই অনুভূতি হচ্ছিল। রাজপ্রাসাদের পেছনের বাগানের গাছ। হ্যাঁ সোনা পাখি, আমি তো দেখলাম তোর গান শুনে চারুর বাচ্চাটা হাত পা ছুড়ে খেলছিল। চারু মা আমাদের দিকে তাকিয়েছিল। আমার তো ইচ্ছে করছিল উড়ে গিয়ে রাজপুত্রের গালের কাছে বসে থাকি। ওর গালগুলো একদম পাকা পেয়ারার মতো। তুই অত কাছে যাস না সোনা পাখি, রাজপুত্র অরুণ যদি রেগে যায় আমরা এই দূর থেকে ওকে রোজ গান শোনাবো। রাজপুত্র অরুণ মোটেও রাখবে না, উনি তো আমাকে কত ভালোবাসে। আমি ঠিক করেছি আজ বিকেলে যখন রাজপুত্র ঘুমাবে আমি তখন আবার জানালার কাছে যাব। ঠিক আছে, আমিও যাব তোর সাথে। এখন রাজপুত্রের জন্য আমি একটা নতুন সুর তৈরি করেছি। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।